চিতা ভস্মের ওপর মা করাল বদনা লোলো জিহ্বা নিয়ে দাঁড়িয়ে আছেন। তার সর্বাঙ্গ দিয়ে অগ্নির মতো তেজ নির্গত হচ্ছে। সে তাপে আমার গায়ের চামড়া জ্বলতে থাকলো। ধীরে ধীরে মায়ের পায়ের কাছ থেকে গরম জ্বলন্ত ভস্ম উড়ে আমার গায়ে এসে পড়তে থাকলো। আমার চামড়া পুড়তে লাগলো আর মা হা হা করে হাসছে। নমস্কার, আজ আমরা আবার একটি সত্য ঘটনার মুখোমুখি হব। মনে রাখবেন, আমরা কিন্তু ঘটনার সত্যতা নিয়ে কোনো দাবি করি না। এবার চলুন আমরা শুনে নিই আরেকটি রোমহর্ষক সত্য ঘটনা। নমস্কার। নমস্কার, আমি রাকেশ বাগজি। আমরা সকলেই জানি কালী পুজো আসছে, তাই আজকের জন্য আপনার সত্যি ঘটনাটি বেছে নেওয়া হয়েছে। কিন্তু আজ ঘটনাটি আপনি বলবেন নিজের মুখে। বলুন রাজেশবাবু। আমি জানি না আজ আমার কথা কতজন বিশ্বাস করবে, কিন্তু আমি কালী মায়ের নামে শপথ করে বলতে পারি, আমি এক বর্ণ মিথ্যা বলবো না। ঘটনাটা আমার ছোটবেলার। তখন আমার বয়স 12-13 বছর হবে। তখন আমরা একটা গ্রামে থাকতাম, বীরভূম জেলার পাঁচবাড়ি গ্রাম। আমাদের গ্রামের পাশেই ছিল অজয় নদ, আর তার পাশে ছিল আমাদের পুরনো শ্মশান। তাতে এক শ্মশানগালীর মন্দির ছিল। তখনও আমাদের গ্রামে বিদ্যুৎ আসেনি। সেবার প্রচুর বৃষ্টি হচ্ছিল। অজয় নদ ভয়ঙ্কর ভাবে ফুঁসছিল। তার ফলে তার পাড়গুলো ধসে নদীতে মিলিয়ে যাচ্ছিল। একবার কিছু লোক সেখানে একটা মোড়া নিয়ে গেল, কিন্তু তখনও অঝোরে বৃষ্টি পড়ছিল। তারা শ্মশানকালীর মন্দির মাকে প্রণাম করে শ্মশানে ঢুকল, কিন্তু চিতার ওপর মোড়া রাখার পরই হয়ে গেল একটা বিপদ। পুরো শ্মশানের মাটি কেঁপে উঠল, ফালি ফালি হয়ে মাটিতে চির ধরতে লাগলো। সবাই ভয় পেয়ে পালাতে শুরু করলো। পুরো শ্মশান চিতা সহ ভেঙে নদীতে মিশে যেতে থাকে। লোকেরা প্রাণপণে ছুটতে লাগলো। মন্দিরটাও ভেঙে গেল, কিন্তু তলিয়ে গেল না। কিছুটা অংশ বেঁচে রইল। কোনো ক্রমে সবাই পালিয়ে বাঁচল। ওরা সবাই সেদিন পালিয়ে বেঁচেছিল, কিন্তু ওরা সবাই কালী মায়ের কথা ভুলে গেল। সবাই ভাবল মন্দির বুঝি ভেঙে তলিয়ে গেছে, তাই কেউ আর সেদিকে গেল না। শ্মশান অন্যত্র স্থানান্তরিত করা হলো। কিন্তু এর পর থেকেই আমাদের গ্রামে ঘটতে লাগলো একের পর এক অদ্ভুত ঘটনা। আমাদের কোনো ধারণা ছিল না আমাদের ওপর কি বড় বিপদ আসতে চলেছে। সেদিন প্রত্যেক দিনের মতো ঘুম থেকে উঠে বাইরে এলাম। মা, এত সকাল সকাল উঠান ঝাড় দিচ্ছ কেন? রান্না বসাবে না? দিচ্ছি বাবা, এই দেখ না, সকালে উঠে দেখি পুরো ঘর ময় ছাই পড়ে আছে। কোথা থেকে যে এত ছাই এলো কে জানে। কাল তো ঝড় জল কিছুই হয়নি, এত ছাই আসবে কোথা থেকে? কেউ কি ফেলে দিয়ে গেছে? কে জানে। এই গ্রামে তো কোনো শত্রু নেই যে এমন অলুক্ষণে কাজ করবে। গেহস্থের বাড়ি, ছেলে পুলে নিয়ে ঘর, তারা কি বোঝে না? ভুলু, চল ঘুরে আসি। কিরে, শুয়ে রয়েছিস কেন? চল। ছেড়ে দে, আজ বোধহয় ও যাবে না। সকাল থেকে কিছু খাইনি, কিরকম ঝিমিয়ে পড়ে আছে। কাল শুনছিলাম খুব কাঁদছিল, আর আজ সকালে এরকম ঝিমিয়ে শুয়ে আছে। কি জানি বাবা, কি হচ্ছে এসব। রামু, চল মাঠে চল, খেলবি তো? আমিও আছি রে। ওমা, কালু তুই এসছিস? চল মাঠে চল। ও মা গো, কি অলক্ষণে কাণ্ড! আমি এইমাত্র ঝাঁট দিয়ে গেলাম। এসব কি? এই দেখ তোরা, এই যে পোড়া চুল, এসব এখানে কি করে এলো?
আমাদের বাড়িতেও আজ ছাই পড়েছিল কাকিমা। হ্যাঁ, আমাদের বাড়িতেও। কি হচ্ছে বলতো? আমার কেমন ভয় ভয় লাগছে। এই উপরে দেখ তোরা। এই রাকেশ, ঠেলছিস কেন? ধুর, আমি কথাই ঠেললাম। তুই ঠেলছিস না তো কে? এই রামু, ছাড় না, বলটা ছোঁড়। এই রাকেশ, তুই তো আমাকেও ঠেলছিস। আরে ধুর বাবা, তোরা ভালো করে দেখ আমি তোদের থেকে কত দূরে দাঁড়িয়ে, আমি কি করে ঠেলবো? আমি কিন্তু সত্যি বলছি, মায়ের দিব্যি কেউ আমায় ঠেলেছিল। হ্যাঁ, আমাকে। কালুর কথা শেষ হবার আগেই সে কারুর ঠেলায় মাটিতে পড়ে গেল। রামু চেঁচিয়ে গিয়ে রাকেশের হাত ধরে ভয়ে কাঁপতে থাকে। এবার তোরা দেখলি তো, আমি কিন্তু ঠেলিনি। কালু, ঠিক আছিস? হ্যাঁ, আমি ঠিক আছি। তোরা এক্ষুনি বাড়ি ফিরে চাল, আর এখানে থাকা ঠিক নয়। ওরা তিনজন ফিরে যাচ্ছিল, এমন সময় ওদের ফেলে যাওয়া বলটাকে যেন কেউ ওদের দিকে ছুঁড়ে মারল। ওরা আরো ভয় পেয়ে প্রাণপণে ছুটল। তারা তিনজন ছুটতে ছুটতে রাস্তায় এসে দেখল রাকেশের বাবা আরো অনেক গ্রামবাসী মিলে সেদিকেই আসছে। কি রে, তোরা এখনো বাইরে? ঘরে যা, মনে হয় বড় ঝড় আসছে। তোমরা কোথায় যাচ্ছ বাবা? একবার ঠাকুর মশাইয়ের সাথে দেখা করে আসি। চারিদিকে যা চলছে, এর মধ্যে উনিই পথ দেখাতে পারেন। তাই সবাই মিলে ওই দিকেই যাচ্ছি। আমরাও যাব বাবা। তোরা ওখানে গিয়ে কি করবি? আচ্ছা চল, ঠাকুর মশাই তোকে দেখলে খুশি হবে, কিন্তু আমার সব কথা শুনে চলবি। ঠাকুর মশাইয়ের সামনে চুপটি করে বসে থাকবি, ঠিক আছে? ঠাকুর মশাই অনেক দিন ধরে আমাদের গ্রামের সমস্ত পূজা, ক্রিয়াকর্ম, এমনকি হাত দেখা করে আসছেন। গ্রামে কোনো বিপদ হলে উনি বিধান দেন। গ্রামের লোকেরা খুব মানে ওনাকে, কিন্তু উনি তখন প্রায় শয্যাশায়ী। হাত পা সব পক্ষাঘাতে গেছে, উনি নড়তে পারেন না। ওনার ছেলে আর বৌমারাই ওনার দেখাশোনা করেন। আমরা যখন পৌঁছালাম, বাইরে তখন মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে গেছে। ঠাকুর মশাই, আমাদের গ্রামে একই বিপদ এলো। একের পর এক বাজে লক্ষণ। এখনো আপনার ঘরের বাইরে হাজার হাজার কাক বসে, বাতাসে মরা পোড়ার গন্ধ। এসব আগে আমি কখনো দেখিনি। আমাদের সবার বাড়িতে আজ কি কি হয়েছে সবই তো আপনি শুনলেন। এবার আপনি এর কিছু বিহিত করুন। আমি আর কি বিহিত করব? মা যদি আমাদের ক্ষমা না করেন, তবে আমাদেরকে আর কেউ রক্ষা করতে পারবে না। সব একে একে শেষ হয়ে যাবে। কি বলছেন ঠাকুর মশাই? ঠিকই বলছি। স্বপ্নে দেখলাম একটা চিতা ভস্মের ওপর মা করাল বদনা লোলো জিহ্বা নিয়ে দাঁড়িয়ে আছে। তার সর্বাঙ্গ দিয়ে অগ্নির মতো তেজ নির্গত হচ্ছে। সে তাপে আমার গায়ের চামড়া জ্বলতে থাকলো। ধীরে ধীরে মায়ের পায়ের কাছ থেকে গরম জ্বলন্ত ভস্ম উড়ে আমার গায়ে এসে পড়তে থাকলো। আমার চামড়া পুড়তে লাগলো, আর মা হা হা করে হাসছেন। সকালে উঠে দেখলাম আমি আমার জায়গায় শুয়েই আছি। দেখো, আমার পায়ের পাতায় দেখো, এখনো ছাই লেগে। এই স্বপ্নের মানে কি ঠাকুর মশাই? মা কি কোনো কারণে কুপিতা হয়েছেন? পুরনো শ্মশান যখন নদের গর্ভে গেল, কেউ দেখল না যে মা এখনো সেখানে রয়ে গেছেন। তাকে ফেলে রেখেই সবাই সরে এলো। তিনি রইলেন পরিত্যক্ত। এই কারণেই এই গ্রামের ওপর এত বড় বিপদ নেমে এসছে। সেই মূর্তি আবার তুলে এনে প্রতিষ্ঠা করলেই এই বিপদ থেকে মুক্তি, নয়তো পুরো গ্রাম ধীরে ধীরে শেষ হয়ে যাবে। তাহলে আর দেরি কেন?
সেই মূর্তি আনার ব্যবস্থা কালই করা হোক। আমরা সবাই মিলে আনতে যাব সেই মূর্তি। না, তোমরা গেলে সেই মূর্তি তোমরা খুঁজেই পাবে না। তাহলে কে যাবে ঠাকুর মশাই? রাকেশ, আমি? হ্যাঁ মা কেবল তোমার কাছেই দেখা দেবেন। বিশ্বাস রাখো, মায়ের আশীর্বাদে তোমার কোনো বিপদ হবে না। এই অমাবস্যায় মধ্য। এই, তুই কি যাবার কথা ভাবছিস? পাগল হলি নাকি? না রে, ঠাকুর মশাই কি বললো শুনিসনি? আমি ছাড়া আর কেউ গেলে হবে না, আমাকেই যেতে হবে। কালুকে বাঁচাতে হবে, আর সময় নেই। তুই চিন্তা করিস না। শুনিসনি ঠাকুর মশাই কি বললো? মা আমায় রক্ষা করবেন। অমাবস্যার রাত, চারিদিকে ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। রাকেশ হাতে একটা লণ্ঠন নিয়ে অন্ধকার রাস্তায় দাঁড়িয়ে। দূরে জঙ্গল আর হালকা কুয়াশায় ঢাকা রাস্তা। রাকেশ এক পা এগোতেই একটা রাতজাগা পাখি কর্কশ স্বরে ডেকে ওঠে। কিরে, তুই এখানে? তোকে আমি একা যেতে দিব না। কালু তো আমারও বন্ধু। বল। ভয় পাবি না তো? ভয় তো আমার এখনই লাগছে, কিন্তু তা বলে তোকে একা ছেড়ে দিতে পারি না। পুরানো শ্মশানে যাবার রাস্তা ছিল একেবারে জনবসতিহীন। আমরা একটা লণ্ঠন নিয়ে ধীরে ধীরে এগোচ্ছিলাম। পুরো রাস্তাটা ঘন কুয়াশায় ঢাকা। আমাদের খুব শীত লাগছিল। বর্ষাকালে এত ঠান্ডা আগে কখনো লাগেনি। আমরা জানতাম না আমরা যে রাস্তায় চলেছি তাতে কি কি বিপদ লুকিয়ে আছে। কিছু দূর যেতেই একটা ফাঁকা মাঠ পড়ল। সেখানে দুটো অদ্ভুত দেখতে লোক অন্ধকারে দাঁড়িয়ে। আমি তাদের দিকে চমকে গেলাম। এরম ফাঁকা জনহীন জায়গায় এরা কি করছে? ওই লোকগুলো আমাদের দিকে তাকালো। লোকগুলোরও কালুর মতো চোখের পাতা পড়ছে না। ওরা কারা রে? এই এত রাতে মাঠে দাঁড়িয়ে আছে? এই জায়গা তো কেউ থাকে না। আয়, চলে আয়, তাকাস না ওদিকে। আর কিছু পা যাবার পর আমাদের পিছনে আরো কার চলার আওয়াজ হলো। রামু ঘুরে দেখতে যাচ্ছিল, কিন্তু আমি তাকে ধমক দিয়ে বললাম, কি করছিস? একদম পিছনে ফিরে তাকাবি না। যা খুশি আওয়াজ হোক, যে কেউ ডাকুক, একদম পিছনে ফিরে তাকাবি না, ঠিক আছে? ঠিক আছে। আমরা কিছু দূর এইভাবে ভয়ে ভয়ে হাঁটার পর হঠাৎ দেখলাম একটা বড় বট গাছ। অন্ধকারে একটা দানবাকার সন্ন্যাসীর মতো লাগছে। আমরা যখন গাছটার সামনে এসেছি, এমন সময় হালকা কানে এলো একটা আওয়াজ, যেন কে ডাকছে। রাকেশ, বাছা, চলে আয়, ওদিকে বিপদ আছে, আর যাস না। রামু একবার রাকেশের দিকে তাকালো। রাকেশ ঘাড় নেড়ে তাকাতে বারণ করে রামুর হাত ধরে টানতে টানতে এগিয়ে গেল বট গাছকে ছাড়িয়ে। রাকেশ আর রামু এখনো সেই রাস্তায় হেঁটে যাচ্ছে। হ্যাঁ রে, পুরনো শ্মশান কি এত দূর? আমরা তো কখন থেকে হেঁটেই যাচ্ছি। হ্যাঁ, আমিও তাই ভাবছি অনেকক্ষণ থেকে। রাস্তা তো সোজা ছিল, তাহলে কি আমরা অন্ধকারে রাস্তা ভুল করলাম? রাকেশ, ওই দেখ। তারা দেখলো তারা আবার সেই মাঠের কাছে চলে এসছে, আর সেই লোক দুটো আরো একটু কাছে এসে দাঁড়িয়ে আছে। রাকেশ রামুর হাত ধরে টেনে নিয়ে আসে। তারা আবার সেই বটগাছের কাছে এলো। এমন সময় একটা রাত জাগা পাখি কর্কশ আওয়াজ করে ডেকে গেল। রামু চমকে উঠল। তারা শুনল, রামু, আমার কাছে আয়, দেখ আমি তোর জন্য এসেছি। চল, আমার সাথে ফিরে চল। রামু, আয়, আমায় আর কোনো দিন দেখতে পাবি না।
রামু আর নিজেকে আটকাতে পারল না। সে ঘুরে দেখল পিছনে। সে দেখল অনেকগুলো কালো ছায়া একেবারে তাদের পিছনে দাঁড়িয়ে। তাদের চোখ লাল আগুনের মতো, আর তাদের কোনো অবয়ব নেই, শুধু কালো ছায়া। তারা আস্তে আস্তে আকারে বড় হতে শুরু করলো। ধীরে ধীরে তারা এত বড় হয়ে গেল যে আকাশ ছুঁয়ে ফেলল প্রায়। রামু নিজেকে আর ধরে রাখতে পারল না। কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়ে গেল। এই রামু, কি হলো? ওঠ রামু, এই রামু, কি হলো? এখন আমি কি করব? এবার আমার সত্যি ভয় করছে। এখন কি করি আমি? ও, মনে পড়েছে। মন্ত্র বলা মাত্রই বটগাছের পিছন থেকে একটা জ্যোতি বেরোতে শুরু হলো। রাকেশ আস্তে আস্তে সেই জ্যোতি অনুসরণ করে বটগাছের পিছনে জঙ্গলে চলে গেল। রাকেশ বটগাছের পিছনে গিয়ে দেখল সেখানে অজয় নদের ধারে ভাঙা মন্দির অর্ধেকটা হেলে টিকে আছে। মন্দিরের ভিতর থেকে জ্যোতি বেরোচ্ছে। মন্দিরের ভিতরে গিয়ে দেখল সেখানে একটা ছোট মায়ের মূর্তি, সেটা থেকে সাদা জ্যোতি বেরোচ্ছে। রাকেশ মূর্তি নিয়ে বটগাছের পিছন থেকে বেরোতেই রামু তাকে জড়িয়ে ধরল। রাকেশ, আকাশের দিকে দেখ। এবার আমরা গ্রামে ফিরে যেতে পারবো। আমাদের সাথে মা আছে। যখন গ্রামে মায়ের মূর্তি নিয়ে ঢুকছি, পূর্ব প্রান্তে সূর্যোদয় হচ্ছে, পাখি ডাকছে, মানুষের কোলাহল, যেন সবাই একটা দুঃস্বপ্ন ফেলে জেগে উঠেছে। মনে হলো প্রভাতের লাল আকাশে মায়ের লাল ত্রিনয়ন ভেসে উঠেছে। তুই পেরেছিস, তোরা আমাদের গ্রামকে রক্ষা করলি, কিন্তু এই দুদিন তোরা কোথায় ছিলি, কেমন ছিলিস? আমরা তোদের সব জায়গা খুঁজেছি, পুরানো শ্মশানেও গেছি, কোথাও পাইনি। দুদিন? মা আমাদের পথ দেখিয়েছে বাবা। দুদিন কেন বলছি রে? আমরা যে কোনো সময়ের মাঝে আটকে ছিলাম, আমরাই কি জানি। রামু, রাকেশ, তোরা এসছিস। জানি তোরা আমার জন্যই ওখানে গেছিলি। এই দেখ, আমি সুস্থ, আর এই দেখ। পরের অমাবস্যায় মন্দির স্থাপন করে ধুমধাম করে মায়ের পুজো করা হলো। ঠাকুর মশাই সহ পুরো গ্রামের লোক সেই পূজায় ছিল। তারপর থেকে আমাদের গ্রামে আর এরম ঘটনা আর হয়নি। খুব সুন্দর ঘটনা, আশা করি সবারই ভালো লেগেছে। কিন্তু একটা প্রশ্নের উত্তর পেলাম না। কি বলুন তো? ঠাকুর মশাই বলেছিলেন শুধু আপনি গেলে তবেই মায়ের দেখা পাবেন, আর কেউ না। এমনটা কেন? আপনার বয়সে তো আরো অনেকে ছিল, তারা কেন নয়? এই প্রশ্ন আমিও আমার বাবাকে করি, আর আমি জানতে পারি সেই দিন, যেদিন পুরনো শ্মশান ধসে গেছিল, যে মৃতদেহটি দাহ করার আগেই নদের তলায় চলে যায়, তিনি আমার বাবা ছিলেন। মানে আপনার বাবা? হ্যাঁ, আমার মা জন্মের সময় মারা যায়, আর মায়ের দুঃখে বাবাও গত হন কিছুদিন পর। তখন তার বন্ধু আমায় নিজের সন্তানের মতো পালন করে। তাদেরকে আমি ছোট থেকে নিজের বাবা মা বলেই চিনি। আমার বাবার আত্মাই হয়তো কোনোভাবে চেয়েছিল আমি যাই, এতেই হয়তো তার মুক্তি হতো। অসংখ্য ধন্যবাদ আপনাকে রাকেশবাবু। আজ দেখলেন, মা কালী যদি আপনার সহায় থাকে, তাহলে কোনো বিপদই আর বিপদ নয়।